বাপে কান্দে ঝিয়ে কান্দে কান্দে বনের পাখি। সঙ্গীতের যাত্রাটা কবে কিভাবে শুরু হয়েছিল? 2016-তে খুদে গান রাজে আসা ফাইনালিস্ট ছিলাম আমি। বাপের ভাঙ্গে হিয়া। আমাকে দেখলে অনেক বড় বড় লাগে, কিন্তু নাম অনেক ছোট। এটা রিজন আছে। তো আমার কাছে মনে হয় আমার লাইফে আমি যতগুলো কাজ করেছি, এটা আমার লাইফে একটা বেস্ট কাজ। আমার খুব পছন্দের একটি গান এটি। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে, বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর হুসাইন অ্যান্ড ওয়েলকাম টু স্পটলাইট। আজকে আমাদের সাথে আছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হুমায়রা ইশিকা। ইশিকা, ওয়েলকাম টু স্পটলাইট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের স্টুডিওতে আপনাকে পেয়ে আরেকটু বেশি ভালো লাগছে। শুরুতেই জানতে চাইবো, সঙ্গীতের যাত্রাটা কবে কিভাবে শুরু হয়েছিল? সঙ্গীতের যাত্রা বলতে গেলে একদম ছোট থেকে, 3.5 বছর বয়স থেকে। তখন আমি স্কুলেও ভর্তি হইনি, গানের স্কুলে ফার্স্ট ভর্তি হওয়া। এরপরে আস্তে আস্তে 2016-তে খুদে গান রাজে আসা ফাইনালিস্ট ছিলাম আমি। এরপরে আস্তে আস্তে নিজের মৌলিক গান, 2023-এ নিজের মৌলিক গানের জন্য মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া। এরপরে 2024-এ বাইফা অ্যাওয়ার্ড পাওয়া কাজল রেখা চলচ্চিত্রের জন্য। তো এইভাবেই চলছে আর কি। খুদে গান রাজে ফাইনালিস্ট, তারপরে বাইফাই অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে। এখন তাহলে বয়স কিরকম হতে পারে? আমি যখন খুদে গান রাজে ছিলাম তখন আমি পিএসসি পরীক্ষা দিয়ে ক্লাস 6-এ জাস্ট উঠেছি তখন। আর এখন আমার ভার্সিটিতে 2nd সেমিস্টার চলছে। এটা অনেকে বিশ্বাস করবে না, আই নো। আমাকে দেখলে অনেক বড় বড় লাগে, কিন্তু নাম অনেক ছোট। এটা রিজন আছে। ফার্স্ট অফ অল, মানে এত অল্প সময়ে এত বেশি অর্জন এবং যে গান গাওয়া হচ্ছে, তারপরে রিসেন্টলি সৌদি আরবে স্টেজ পারফর্ম করে আসা হয়েছে, তো এবং বাংলাদেশেও স্টেজ পারফর্ম করা হচ্ছে। সম্প্রতি ইমরান মাহমুদুলের সাথে একটি গান, যেটা এখনো মানুষের মুখে মুখে, সেই গানটার প্রসঙ্গে একটু জানতে চাইবো। একই সাথে জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল, তার সাথে আপনি গান করেছেন, একটু যদি শেয়ার করেন এক্সপিরিয়েন্স। প্রথমে গানটি নিয়ে বলি। গানটির জন্য প্রথমে ভাইয়া আমাকে নক করে যে একটি গান আছে, চলো আমরা গানটি একসাথে করি। তো তখন খুব টেনশনে ছিলাম যে ভাইয়ার মতো একজন মানুষের সাথে আমার ফার্স্ট কাজ হচ্ছে। তো এটা আসলে অনেক বড় পাওয়া আমার কাছে। অ্যান্ড গানটা আমরা রেকর্ড করলাম, গানটা ভিডিও হলো। একটা ছিল যে হ্যাঁ গানটা সুন্দর, সবার খুব ভালো লাগবে, কিন্তু আসলে গানটা স্টিল না 5 মিলিয়ন ক্রস করেছে। 2025-এ যদি আমি বলি, এটি অনেক দিন ট্রেন্ডিংয়ে ছিল বাংলাদেশের মিউজিকের ভিতরে। আর এখনও আমি দেখি যে মানুষ গানটা খুব পছন্দ করছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করে গানটার জন্য। তো আমার কাছে মনে হয় আমার লাইফে আমি যতগুলো কাজ করেছি, এটা আমার লাইফে একটা বেস্ট কাজ। আমার খুব পছন্দের একটি গান এটি। আর ইমরান ভাই সম্পর্কে যদি বলি, আমরা সবসময় বলি যে যারা অনেক বড় হয়ে যায় বা যারা কাজ করতে করতে সিনিয়র হয়ে যায়, তারা আসলে অনেক বিনয়ী হয়, কারণ ভাইয়ের থেকে এটা শেখার আছে। আমি শুরুতেই যখন ভাইয়ের সাথে কাজ করি, ভয়েস দিচ্ছিলাম, আমি একটু নার্ভাস ছিলাম। ভাই বাবার বলছিল, আরে গাও গাও, কোনো সমস্যা নেই, হয়ে যাবে হয়ে যাবে। তো আমার ভয় কাজ করা, কিন্তু ভাইয়ের ভিতরে বিনয়টা ছিল। আসলে ভাইয়ের সম্পর্কে বলতে গেলে অনেক বলা হয়ে যাবে, কিন্তু ভাইয়া আসলে একজন খুব ভালো মনের মানুষ আর খুব ভালো গান করেন। আর এই গানটা ভাইয়ার লিখা, ভাইয়ার প্রথম লিখা গান। আর গানটা তো ভাইয়ার সুর মিউজিক করা। ওনার প্রথম লেখা গান, এটাতে ইশিকা। ও মাই গড। আচ্ছা, হ্যাঁ আমি লাকি। হ্যাঁ ডেফিনেটলি। আরেকটা ব্যাপার একটু জানতে চাইবো, ওই গানটাতে পারফর্ম করেছে ইমরান মাহমুদুলের সাথে কেয়া পায়েল, ওয়ান অফ দ্য ফেমাস অ্যাক্ট্রেস। হ্যাঁ, তো সেই জায়গায় কেয়া পায়েলের জায়গায় ইশিকা নয় কেন? সত্যি কথা বলতে আমার মনে হয় যে কেয়া পায়েল আপু হচ্ছে এত ভালো একজন অভিনেত্রী। আপুর এক্সপ্রেশন থেকে শুরু করে মানুষটা সে এত সুন্দর। আমার মনে হয় যে আপু গানটার ভিজুয়ালে থাকার পরে গানটা এত সুন্দর করে ফুটে উঠেছে। আমার কাছে মনে হয় ওইখানে আমি থাকলে এত সুন্দর করে গানটা ফুটে উঠতো না। আর আমার কাছে মনে হয় এই কাজটার জন্য আপুকেই দরকার ছিল, এত সুন্দর ভিজুয়ালে আপুকে দরকার ছিল। আচ্ছা, মানে এটা কেন মনে হচ্ছে? ইউ আর সো নাইস, ডেফিনেটলি। কারণ আপু একজন অভিনেত্রী, আমি একজন গায়িকা।
সে যতটা পারদর্শীভাবে অভিনয়টা করতে পারতো বা এক্সপ্রেশন দিতে পারতো বা গানটাতে সে যে কাজ করেছে, আমার মনে হয় না অতটা আমি দিতে পারতাম। গায়কিতে আমি ওকে ঠিক আছে, এটাতে আমার কনফিডেন্স আছে, কিন্তু ক্যামেরার সামনে হ্যাঁ কাজ করা হয়েছে, ইনশাল্লাহ সামনেও কাজ করব, কিন্তু আমার কাছে মনে হয় যে ওখানের জন্য আপু বেস্ট ছিল। দর্শকদের জন্য যদি ওই গানটা একটু শোনানো যায়। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে, বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে। ছাড়ার কি দরকার, মানে ভয়েস কন্টিনিউ থাকুক এটা। আচ্ছা, ইশিকার লাইফে ধরে রাখার মতো কেউ কি আছে? আছে আমার গান। আচ্ছা, ওকে ফাইন। এছাড়াও স্পেশাল কেউ যাকে ধরে রাখা যায়, রাখার ইচ্ছে আছে, থাকার ইচ্ছে আছে? এবং আমি জানি আপনি কি অ্যান্সার চাচ্ছেন, কিন্তু সত্যি কথা বলতে আমার লাইফে আসলে এরকম কেউ নাই। ইন ফিউচার আসতে পারে হয়তো, জানি তো না, বাট না আসলেই বেটার। কারণ গান নিয়ে আছি, গান নিয়ে বাঁচছি, হাতে পড়াশোনা করছি, ভালোই সময় কাটছে। না আসলে বেটার কেন? তা জানি না, কিন্তু আমার কাছে না একা একা খুব ভালো লাগে। একা একা গান করা, একা একা পড়াশোনা করা, এই তো প্রোগ্রাম থাকে, কাজ করি, রেকর্ডিং করি, গান করি, গানের সাথেই আছি, গানেই পাচ্ছি। তো মনে হয় গানের সাথে আমার একটু বেস্ট কোম্পানি, গান আমার একদম বেস্ট কোম্পানি, আমার বেস্ট ফ্রেন্ডের মতো। আমার কাছে অক্সিজেন আমার গান। আমি খুব মিস করছি আমি ফেসবুকে গেলে বা আমার গ্যালারিতে আমি এরকম দেখছি আমার স্টেজ প্রোগ্রামের সব ভিডিওগুলো, আমরা যেভাবে প্রিপারেশন নিতাম একটা স্টেজে ওঠার আগে, আমি খুব মিস করছি, অডিয়েন্স মিস করছে, আমার মাইক, আমার স্টেজ মিস করছে। আমার কাছে মনে হয় আমার লাইফে গানটা বেস্ট, এই জিনিসটাই থাকুক সবসময়। আচ্ছা, ওকে, ডেফিনেটলি গান তো ডেফিনেটলি থাকে। আমরা জেনারেলি যেটা দেখি যে একজন রাইটার, একজন কবি, অলসো একজন সিঙ্গার, তাদের যে ফিল আসার জন্য যেটা বলে স্পিরিচুয়ালিটি, রাইট? এটার জন্য হচ্ছে লাইফে কাউকে না কাউকে প্রয়োজন হয়, কিংবা হচ্ছে কল্পনা করে। তো ইশিকা কি কল্পনাটাও করে না? এই কোয়েশ্চেনটা আমার ফ্রেন্ডরা আমাকে মাঝে মাঝে বলে যে, আচ্ছা তুই যে এত ফিল দিয়ে গান গাস, তুই তো প্রেম করিস না, তাহলে তুই ফিলটা কই থেকে দিস? ওদেরকে আমি বলি তোমরা গান গাইলে বুঝতা। মানে আমার মনে হয় না গানটাকে ফিল করার জন্য কোনো পার্সন দরকার, ইমাজিনেশনই দরকার জাস্ট, আর কিচ্ছু দরকার নাই। ইমাজিনেশন করার জন্য পার্সন দরকার। ওকে, আমরা সেই প্রশ্নে আর যাবো না, সেই জায়গায় যাবো না আমরা। যেহেতু ফ্রেন্ডদের প্রসঙ্গ চলেই আসছে, যদি একটু জানতে চাই যে এই যে নানা জায়গায় পারফর্ম করা হচ্ছে এবং খুবই অল্প সময়ে অন কাইন্ড অফ রাইট নাও ইউর সেলিব্রিটি, রাইট? তো সেই জায়গা থেকে ফ্রেন্ডরা মনে করে কিনা যে ইউর স্টার আর অ্যাপ্রিশিয়েটের জায়গাটা? ওরা হচ্ছে আমাকে আননোন কাউকে পরিচয় করাতে এমনভাবে পরিচয় করায়, ওদের পরিচয় করানো দেখে আমার মাঝে মাঝে মনে হয় আমি এত বড় কিছু না। মানে ওরা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, আমার কোনো কাজ হোক বা আমার কোনো প্রোগ্রাম হোক, দেখা যায় ওরা ফেসবুকে শেয়ার করে, আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার টিভিতে লাইভ হলো ওরা দেখে, তো ওরা অনেক সাপোর্টিভ, ওরা অনেক মানে অ্যাপ্রিসিয়েট করে আমাকে, ওরা খুব প্রাউড ফিল করে, এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই যে পড়াশোনা পাশাপাশি গান করা, এটা তো একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার, দুটো একসাথে ব্যালেন্স করা, এটা কিভাবে সম্ভব হয়? এটা সম্পূর্ণ সম্ভব হয় শুধুমাত্র আমার মামুনির জন্য। সেই 3.5 বছর বয়স থেকে যখন সবাই গান শিখাতে নিয়ে যায়, এরপর থেকে সে আমাকে একটা কথা বলেছিল, যখন আমি খুদে গানরাজ থেকে বের হলাম, সে আমাকে একটা কথা বলেছিল, বাবু আমরা তো রেল লাইনের দুটো পাত দেখি, ট্রেন তো তার উপরেই চলে, দুটোই দরকার হয় ট্রেন চলার জন্য, তো তুমি ভাববা যে তুমি ট্রেন, আর একটা তোমার পড়াশোনা, একটা তোমার গান, তো তোমার লাইফে এই দুটাই ইম্পর্ট্যান্ট। তো এরপর থেকে আমি আজকে যতটুকু যা করছি, যেভাবে পড়াশোনা গান ম্যানেজ করছি, সম্পূর্ণ মামুনির জন্য। আমি এতটুকুও জানি না আজকে আমি যে জামাটা পরে আসছি এটা কোথায় ছিল, কারণ সে আমার খুঁটিনাটি সব কিছুর খবর রাখে। আজকে আমি শিখা যতটুকু সম্পূর্ণ আমার মার জন্য। সম্ভবত আসলে প্রতিটি সন্তানের সাফল্যের পিছনে মায়েদের একটা বড় একদম। ধরনের অবদান থাকে। এটা সবসময় দৃশ্যমান হয় না, কিংবা আমাদের স্টোরিতে উঠে আসে না।
কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ হিডেন স্টোরি বলা যায়, আসলে রাইট? ময়মনসিংহ গীতিকা নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে, কাজল রেখা। এই ডেফিনেটলি এটা আমি বেশি পছন্দ বা প্রেফার করি, এটার রিজন হচ্ছে আমার বাড়ি ময়মনসিংহ, দ্যাটস ওয়াই। তো ওই সিনেমায় আমি বেশ কয়েকটি গানও শুনেছি এবং ওই সময় তো জানতাম না আসলে হয়েছি শিখা। তো ওই কাজল রেখা সিনেমায় সম্ভবত 3টা গান, রাইট? 7টা গান। এক সিনেমায় 7টা গান। সত্যি কথা বলতে এই চলচ্চিত্রে 24টা গান। আর গানগুলো হচ্ছে আমরা যেভাবে সংলাপ বলি 3-4 লাইনের, এমনও কিছু কিছু গান আছে যেগুলো শুধু 4 লাইনের গান, 5 লাইনের গান। এই গানে মানে এই চলচ্চিত্রে ডায়লগগুলো গান আকারে ছিল। তো যেহেতু 24টা গান, তো মন্দিরা আপুর অপোজিটে যতগুলো ফিমেল ভয়েসের গান ছিল 7টি গান আমার করা। আরও অনেক আর্টিস্ট গান করেছে এই চলচ্চিত্রে, যেমন অবন্তী আপু গান গেয়েছে, মাসা আপু গান গেয়েছে, অনেকে গান করেছে। কিন্তু আমি আসলে অনেক লাকি, কারণ আমি ইমন চৌধুরী ভাইয়ার মতো একজন কম্পোজারের সাথে কাজ করতে পেরেছি এই চলচ্চিত্রে, গিয়াসউদ্দিন সেলিম স্যারের একজনের পরিচালনায়। আর ভাইয়া আসলে ট্রাস্ট করে, বিশ্বাস করে আমাকে 7টি গান করিয়েছে। যেহেতু গানগুলো একটু ছোট আকারে, যেন সবগুলো আসলে এভাবে ইউটিউবে বা প্রচার করা পসিবল হয়নি, কিন্তু 3টা গান যেগুলো একদম মানে প্রপার গান, যেমন হলুদ রে, কন্যা আঁকে, এগুলো ইউটিউবে আছে। এই জন্য সবাই ভাবে হয়তো চলচ্চিত্রে 3টা গান বা 4টা গান, বাট যারা এই চলচ্চিত্রটির পুরাটা দেখেছে তারা জানে 24টি গান রয়েছে এই চলচ্চিত্রে। এত অল্প বয়সে একটা সিনেমাতে 7টি গান, এটা তো গ্রেট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো ওই সিনেমাতে গান দেওয়া, এটার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? প্রথমে যেদিন আমাকে কল করা হলো, ইমন ভাই যেদিন আমাকে বললো যে শিখা আসো, একটি কাজ আছে, তো ওই মুহূর্তে মজার বিষয় রমজান মাস ছিল ওই টাইমে। এবার যে কোক স্টুডিওতে বাজি গান, এই গানেও আমি ছিলাম। তো এই গানে প্রিপারেশান চলছিল, তো আমরা স্টুডিওতে সবাই এই গান নিয়েই আলোচনা করছি। তো এর মধ্যে হঠাৎ করে ভাইয়া আমাকে বললো যে ইশিকা একটা গান আছে। ওই মুহূর্তে আমি জানি না যেটা কাজল রেখা চলচ্চিত্রের গান। গানটা গাওয়ার পরে ভাইয়া আমাকে যখন ভিজুয়াল অন করে দিল যে তুমি ভিজুয়ালটা দেখে গাও, তুমি ভিজুয়ালটাকে নিজেকে মনে করে গাও, তখন আমি বুঝলাম যে আচ্ছা এটা চলচ্চিত্রের গান। তো এই পুরো একটা মাস সবাই তো কোকের গান নিয়ে খুব ব্যস্ত, কিন্তু ভাইয়া আমাকে বলছে যে তুমি জাস্ট এই 1 মাস ভাববা তুমি কাজল রেখা, অ্যান্ড তুমি এই গানই শুনবে। অ্যান্ড সবাইকে বলে দিচ্ছিল যে তোমরা সবাই সবার মতো প্র্যাকটিস করো, গান করো, প্রিপারেশান নাও, ওকে কেউ জ্বালাবা না, ও এই গানগুলোই করুক। তো পুরো একটা মাস এমন হয়েছে যে এমন ইফতারের টাইমের পর থেকে আমরা রেকর্ডিং শুরু করেছি, সিএরি করে আবার রেকর্ডিং করে দেন আমি বাসায় এসেছি। এমনকি কাজল রেখা চলচ্চিত্রের কিছু ব্যাকগ্রাউন্ড ভোকালও আছে কাজল রেখার বিপরীতে ফিমেল ভয়েসের, ওগুলো আমার দেওয়া। তো দেখা গিয়েছে পুরো রমজান মাসটা জুড়ে এই চলচ্চিত্র নিয়ে কাজ করা। আর ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি, কীভাবে ভয়েস দিতে হয়, কীভাবে হেসে হেসে গান গেতে হয়, কীভাবে একটু দুঃখ পেয়ে গান গেতে হয়। তো ভাইয়ের থেকে অনেক কিছু শেখার আছে, এক্সপ্রেস মানে এই আমার অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল। কেরিয়ারের শুরুর দিকেই একদম সিনেমাতে গান দেওয়া ডেফিনেটলি হ্যাঁ, আমাদের দর্শকদের জন্য কাজল রেখা সিনেমা থেকে সবচেয়ে পছন্দের যে গানটা, মানে যেটা এমনিতেই গুনগুনিয়ে গাওয়া হয় মাঝে মধ্যেই, ওই সিনেমার যে গানটা সবচেয়ে বেশি পছন্দ, আচ্ছা ঠিক ভালো আছে। লাগে, এটা একটু শুনতে চাই। এই চলচ্চিত্রে একটি গান আছে যেটা রিলিজ হয়নি, কিন্তু গানটা চলচ্চিত্রে আছে। যখন ছোট কাজল রেখাকে তার বাবা বনবাসে নিয়ে যায়, নিয়ে যাওয়ার টাইমে তাকে একটি মন্দিরে বন্ধ করে দেয়। তো কাজল রেখা গেটের ওপাশে, বাবা এপাশে, তখন একটি গান ছিল, বাপে কান্দে ঝিয়ে কান্দে কান্দে বনের পাখি, অরণ্য জঙ্গলায় কান্দে রহিল যে একাকী। বাপে কান্দে ঝিয়ে কান্দে কান্দে বনের পাখি, অরণ্য জঙ্গলায় কান্দে রহিল যে একাকী। বাপের ভাঙ্গে হিয়া কন্যার ভাঙে বুক, বাপের ভাঙ্গে হিয়া কন্যার ভাঙে বুক, যাইবার কালে না দেখিল কেউ কারো মুখ। বাপে কান্দে ঝিয়ে কান্দে কান্দে
কি দুর্দান্ত, এত মায়া, এত ইমোশন দিয়ে আসলে এত অল্প সময় এত ভালো করার পিছনে আসলে এই যে এত মায়া নিয়ে গান গাওয়া হয়, একদম মনে হয় যেন ভেতর থেকে আসছে। আর মনে হয় যেন ওই গানটা আসলে ওইটার ভিতরে ইশিকাই আসলে বসবাস করছে, রাইট? এই সিনেমায় আমার একটা পছন্দের গান ছিল, সেটা হচ্ছে হলুদ রে হলুদ তুই। রে তুই কোন কোন আচ্ছা, কাজে এটা কি লাগিস। 2 লাইন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, Okay. কেন না। হলু তেরে তুহে কোন কোন কাজে লাগিস, হো লাগিস কোনার গায়েলো, লাগিস কোনার গায়ে, মেহেন্দি রে তুহে কোন কোন কাজে লাগিস, হো লাগিস কোনার গায়েলো, লাগিস কোনার গায়ে, হো দুর্দান্ত ইশিকা। হলুদ আর মেহেন্দি আসলে কোন কোন কাজে লাগে? কোন কোন কাজে লাগে যদি জানতে চাই? সর্বপ্রথম যদি আমি এই গানের ভিজুয়াল ওয়াইজ বলি, তাহলে চলচ্চিত্রে কাজল রেখার বিয়ে হয়ে যাচ্ছিল, তার গায়ে হলুদের টাইমে এই গানটি হচ্ছিল। আচ্ছা, আমরা গায়ে হলুদে আসলে হলুদটা বেশি ইউজ করি, এছাড়াও মেয়েরা রূপচর্চার কাজে অনেক ব্যবহার করে। আচ্ছা। স্পেশালি ইশিকার এই হলুদ আর মেহেন্দি কবে লাগতে পারে? বাবারে, আমার কাছে মনে হচ্ছে আপনি আমাকে বিসিএস এর কোশ্চেন করে ফেলছেন। এটা তো সবারই ড্রিম থাকে একটা, তাই না? আমার কেন জানি নাই, আরো 15 বছর 20 বছর পর। আচ্ছা, আমরা ওয়েট করবো তাহলে। হ্যাঁ, Okay. যদি আমি বেঁচে থাকি। গানের পাশাপাশি নাটক বা সিনেমায় কবে কাজ করার ইচ্ছে আছে? সত্যি কথা বলতে আমার নাটক বা টিভিসি যদি বলি বা ওবিসি বলি, অনেক অফারই আসে, কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি এখনো নিজেকে ওরকম পারদর্শী মনে করি না অ্যাক্টিং করার জন্য, কারণ গানটা তো আমি শিখে এসেছি, অ্যাক্টিং আমি কখনো শিখিনি। কিন্তু হ্যাঁ, ইন ফিউচার, তাও আমি শিওর না, যদি কখনো কোনো ভালো অপরচুনিটি আসে বা আমার কাছে যদি মনে হয় যে না আমি অ্যাক্টিং করতে পারবো, এটাতে আমি পারদর্শী হয়েছি বা আমার দ্বারা সম্পূর্ণটা দেওয়া সম্ভব, তখন করতে পারি। আচ্ছা, ফাইন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এখন পর্যন্ত নাটক বা সিনেমার জন্য ডেফিনেটলি অফার এসেছে। সিনেমার জন্য আসেনি, নাটকের জন্য এসেছে, এটা সত্য কথা। আচ্ছা, ওকে, ফাইন। আমরা এখন চলে যাব র্যাপিড ফায়ারে। চিন্তা ভাবনার একদমই স্পেস পাওয়া যাবে না। প্রশ্ন করব, শুধু অ্যান্সার আসবে ঠিক একদম হ্যাঁ, ভেতর থেকে। রোমান্টিক নাকি ফক? ইমোশনাল। সিজিপিএ নাকি স্টেজ পারফরমেন্স? এটা কোনো কোয়েশ্চেন হলো? লাইফে আমার দুইটা ইম্পর্ট্যান্ট, আমার সিজিপিও দরকার আছে, স্টেজ পারফরমেন্সও দরকার আছে, বাট স্টেজ পারফরমেন্স। আচ্ছা, স্বপ্নের আন্তর্জাতিক স্টেজ? স্বপ্নের আন্তর্জাতিক স্টেজ যদি আমি বলি, তাহলে আমার ইউএসএ শো করার খুব ইচ্ছা, কিন্তু হ্যাঁ, লাস্ট ইয়ার আমি হচ্ছে রিয়াদ সিজন করে এসেছি সৌদি আরবে, তো এটা আমার স্বপ্নের একটা স্টেজ ছিল, কারণ এখানে পারফর্ম করা আসলে অনেক বড় একটি ব্যাপার। তো যদি বলি তাহলে এরপরে ইউএসএ। প্রেমে পড়লে গান বেশি ভালো হয় নাকি মন খারাপ হলে বেশি ভালো হয়? আমার তো এমনি গান ভালো হয় বা এমনি খারাপ হয়। আচ্ছা, 1 কোটি ভিউ নাকি একটা সুন্দর দারুণ কমেন্ট? আমার মনে হয় একটি সুন্দর দারুণ কমেন্ট, কারণ একটি গানের পিছে অনেক পরিশ্রম যায়, তো মানুষের যখন ভালো লাগে, মানুষ সেই মতামতটা আমাদেরকে জানায়, ওটা আমাদের কাছে আসলে ইন্সপায়ারের মতো মনে হয়। ক্যামেরার সামনে কমফোর্ট নাকি দর্শকদের সামনে? আমি তো সবচেয়ে বেশি আমার ভালো লাগা জায়গা হচ্ছে আমার স্টেজে, আমার অডিয়েন্সের সামনে, কিন্তু ক্যামেরার সামনেও কমফোর্ট। স্টেজে যদি কেউ প্রপোজ করে? এটা হয়েছে অনেকবার, আমি মজা করে রিপ্লাইও দিয়ে দিয়েছি। রিপ্লাইগুলো কিরকম ছিল?
ওটা গানের মাঝখানে দিয়ে ফেলেছি, তো পরে সবাই হাসাহাসি করেছে, আমরা ও বলেছে আমি দিয়ে দিয়েছি। এক কথায় নিজেকে বর্ণনা করুন। ইশিকা গান পাগল একটি মানুষ। আপনার কাছে লাইফের মিনিং? লাইফের মিনিং তো কখনো ভাবিনি। ইশিকার কাছে ভালোবাসার মিনিং কি? গান। আচ্ছা, কোন সময়টা বেশি ভালো লাগে, সকালবেলা নাকি সন্ধ্যাবেলা? আমার রাত্রেবেলা অনেক ভালো লাগে, কেন জানি না। আমি রাত্রে গান শুনি, গান গাই। রিসেন্ট আমি গিটার শিখছি, তো সেটা প্র্যাকটিস করি, পড়াশোনা করি। রাতটা আমার খুব ভালো লাগে। আমি রাত্রে একা একা খুব নিজের রুমে বসে বসে টাইম স্পেন্ড করি, ভালো লাগে। ইশিকার স্বপ্নের নায়ক? এটা আমার মনে হয় আমার কাছে না, পুরো বাংলাদেশের সবার কাছে স্বপ্নের নায়ক সালমান শাহ। আচ্ছা, তো পাস্ট হয়ে গেছে। হ্যাঁ। ওকে, ফাইন। ইশিকা ঘুরতে পছন্দ করে পাহাড়ে নাকি সমুদ্রে? সমুদ্র। সমুদ্রে। সমুদ্রের মধ্যে আসলে কি পাওয়া যায়? আমি জানি না, আমি সমুদ্রের সামনে গেলে সমুদ্রে যে সাউন্ডটা আসে, আমার কাছে মনে হয় যে এটা আমাকে খুব রিফ্রেশ করে ফেলে। আর আমি সমুদ্রের সাউন্ডের প্রতি আমার খুব উইকনেস কাজ করে, আমার খুব ভালো লাগে। অবসর সময় কি করা হয়? গান শোনা হয়, আর সারাক্ষণই যখন অবসর সময় থাকে খুব চিল্লাই চিল্লাই গান গাই, আর মামনি বকা দেয়, তুমি চুপ করবা। আচ্ছা ঠিক আছে, ওকে। পছন্দের রাইটার? যে আমার সত্যি কথা বলতে বই পড়া অনেক কম হয়, কিন্তু যদি আমি বলি তাহলে হুমায়ুন আহমেদের বইগুলো বা লেখাগুলো আসলে খুব ভালো লাগে। ওনার কিছু কিছু উক্তি আছে যেগুলো আমরা প্রায় সচরাচর নিজেদের লাইফে বা আমরা একটু রিয়েলাইজেশন করি যে হ্যাঁ এই লেখাটা আসলে এরকম, তো ওনার লেখাগুলো ভালো লাগে। আচ্ছা, এই মুহূর্তে ইশিকার কি ফিল হচ্ছে? নার্ভাস, হ্যাপিনেস অর স্যাডনেস? আমি অলওয়েজ হ্যাপি থাকি, হাসি খুশি থাকি। হাসলে হার্ট ভালো থাকে, তো অলওয়েজ হ্যাপি থাকা উচিত। আচ্ছা, আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দর্শকদের জন্য আরেকটি গান। হ্যাঁ অবশ্যই। কি গাবো? মৌলিক গান গাবো? আচ্ছা মৌলিক গান গাই। এখন আমি যে গানটি গাইবো এটি হচ্ছে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। আমি লাস্ট ইয়ার 2টি গান রিলিজ দিয়েছিলাম। তো এই গানটা করার পরে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমি যখন রিয়াদ সিজনে এই গানটি পারফর্ম করি, আসলে আমি নার্ভাস ছিলাম আমার মৌলিক গান পারফর্ম করতে, যে আসলে সবাই নিবে কিনা গানটা। কারণ অনেক সময় হয় যে আমরা আমাদের অনেক মৌলিক গান স্টেজে পারফর্ম করার টাইমে ভাবি যে দর্শকের কাছে পৌঁছেছে কিনা, কিন্তু আমি যখন গানটি গাইছিলাম প্রত্যেকটা মানুষ চিল্লিয়ে চিল্লিয়ে গাচ্ছিল, তো এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। গানটা একটু মজার, একটু ফোক প্যাটার্নের, তো গাই। মিষ্টি মিষ্টি কথা কইয়া, কত রঙের স্বপ্ন দেখাইয়া, দুষ্ট দুষ্ট ইশারা মাইরা প্রাণটা নীলা কারিয়া। এখন দিশা না পাই কেমনে বোঝাই মনের কথা খুলিয়া, প্রাণ ভ্রমরা অন্তর কায়রা নীলা প্রেমে টান মারিয়া। হায় রে প্রাণ ভ্রমরা অন্তর কায়রা নীলা প্রেমে টান মারিয়া। দুর্দান্ত, দুর্দান্ত, সত্যি অসাধারণ। এত মায়া, এত মমতা নিয়ে আসলে গান, এবং প্রত্যেকটা গানের মধ্যেই একটা আবেগ, ইমোশন, দর্শকদের ভালো লাগার জায়গা কি কারণে তৈরি হয় আসলে এটা গান শুনলেই পরে বুঝতে পারবে। আর ইশিকা কেন এত অল্প সময়ে এত বেশি ফেমাস হয়ে গেছে, এবং অল্প সময়ে এত অ্যাচিভমেন্ট কিভাবে সম্ভব হয়েছে, এত অল্প বয়সে স্টেজ পারফর্ম হচ্ছে দেশে, দেশের বাইরে, নানা জায়গায়। ইশিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় কাটানোর জন্য। স্পটলাইটে এসে কেমন লাগছে? না, স্পটলাইটে এসে আসলে অনেক ভালো লাগছে। অনেকদিন পরে একটা ইন্টারভিউতে আসা হলো, কারণ বেশ কিছুদিন স্টেজে বা নর্মালি পারফর্ম করা হয়, টুকটাক এভাবে ইন্টারভিউতে আসা হয় না, কিন্তু ভালো লাগছে। বাট র্যাপিড ফায়ারের সময় একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে, বাট না মজার ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সবাই খুব ভালো থাকবেন, বাংলা গান বেশি বেশি শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন, আর বাংলা নিউজ 24 এর সাথেও থাকবেন। ধন্যবাদ ইশিকা, আজকে আমাদের এই স্পটলাইটে সময় দেওয়ার জন্য। আপনার জন্য থাকবে অনেক অনেক বেশি শুভকামনা। দর্শক, আজ জানলাম একজন শিল্পী কতটা শক্তিশালী হতে পারে যখন স্বপ্ন আর পরিশ্রম একসাথে চলে। আপনারা যারা গান, শিল্প বা পড়াশোনা নিয়ে স্বপ্ন দেখেন, কেউই থেমে থাকবেন না।
আমি তানভীর হোসেন, আর স্পটলাইটে আজকের মতো এখানেই শেষ করছি। রিমেম্বার, কিপ সাপোর্টিং গুড মিউজিক, কিপ চেজিং ইউর ড্রিমস, সার্ভাইভ উইথ কনফিডেন্স অ্যান্ড নেভার গিভ আপ। আল্লাহ হাফেজ।